কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত। ম্যানেজার কিম মানওয়া। এটা হলো ম্যানেজার কিম মানওয়া চ্যাপ্টার 28। চ্যাপ্টারটি শুরু হয় নামকে দেখে, যিনি বলছেন, হ্যাঁ আমার একটু ভুল হয়ে গিয়েছিল, আমার এখন তোমাদেরকে মারাই লাগবে। হ্যাঁ, আমি শুরুতে একটু ভুল করেছিলাম আর এটা আমার জন্য একটু বেশি কষ্টকর হবে। যাক, আমি মিডিয়াকে বলে দিব যে তোমরা পাহাড় থেকে নিচে পড়ে তারপর মরে গেছো। জিনচুলকে জবাবে দেয়, তোমার থেকে গন্ধ আসছে, রক্তের গন্ধ। হ্যাঁ, এটা যুদ্ধের রক্তের গন্ধ। আমার থেকেও আগে এরকম গন্ধ আসতো। তোমার আর আমার গন্ধ প্রায় সেমই, কিন্তু তুমি নতুন। এরপরে জিনচুক নামকে বলে যে হ্যাঁ আসো, চলো আমি তোমাকে ফেস টু ফেস দেখে নিব। আর আমি তোমাকে শিখিয়ে দিব কিভাবে পুরুষ মানুষ হওয়ার প্রয়োজন। আর এরই সাথেই চ্যাপ্টারটি শুরু। এরপরে প্রেসিডেন্টের গাড়ি দেখানো হয়, যেখানে হান বলছে যে প্রেসিডেন্ট, আমার মনে হচ্ছে যে নাম কোনো সমস্যার মধ্যে পড়েছে, এখন আমরা কি করব? প্রেসিডেন্ট একটু চুপ থাকে, তারপর বলে টিম লিডার হান। হান জবাব দেয় হ্যাঁ। তাকে বলে যে তুমি এত বেশি চিন্তা করো না, ঠিক আছে? এটা কোনো বড় কোনো বিষয় না। তবুও তুমি যেহেতু এত চিন্তা করছো, তাহলে আমরা রাস্তাটাকে পরিবর্তন করে ফেলি, ঠিক আছে? এদিক দিয়ে নাম জিনচুলকের সাথে মারামারিতে ব্যস্ত আছে, কিন্তু তার একটি ঘুষিও জিনচুলকের কাছে পৌঁছাচ্ছে না। উল্টা আরো কিছুক্ষণ পরে জিনচুলক অনেক জোরে একটি ঘুষি নামকে দিয়ে দেয়। এই ঘুষির ফলে নাম অনেক দূরে যেয়ে পড়ে এবং ভাবতে থাকে যে এটা কিরকম শক্তি ছিল। এর কিছুক্ষণ পরেই জিনচুলক নামের একবারে সামনে চলে আসে। নাম অনেক কষ্ট করে তার ঘুষি থেকে দূরে সরে যায় এবং ভাবতে থাকে যে এটা কি ছিল। সেও তো সিকিউসি ব্যবহার করছে। আমি যতটুকু জানি সিকিউসি 30 মিটারের মধ্যে ব্যবহার করা হয়, কিন্তু এরকম হচ্ছে কেন যে আমি তাকে ধরতে পারছি না? আমার, হ্যাঁ, এটা বলতে খারাপ লাগছে, কিন্তু সে সত্যি অন্য একটি লেভেলের মধ্যে আছে। নামের পিছনে তখন হানসুকে দেখানো হয়। নাম যখনই হানসুর দিকে তাকানোর চেষ্টা করে, তখনই জিনচুলকে সে আরো একটি ঘুষি দিয়ে তাকে দূরে সরিয়ে দেয়। সে ভাবছে যে আমার সত্যি এটা এখন পছন্দ নয় অ্যাডমিট করতে যে না, এই লোকটা সত্যি অনেক বেশি পাওয়ারফুল। তার যে সিকিউসি লেভেলটা সেটা আমার থেকে অনেক বেশি বড়। সে কিভাবে এরকম শক্তিশালী হলো? সে কি সবসময় যুদ্ধেই ছিল, নাকি কি করলো, নাকি টেররিস্টদের সাথে সবসময় যুদ্ধ করতো? আমি বুঝতে পারছি না। তখনই জিনচুল জবাব দেয় যে হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, আমি জানি যে তুমি কি ভাবছো। হ্যাঁ, আমি এখন এখানেই তোমাকে শেষ করে ফেলবো। আমি এরকম কাউকে ছেড়ে দিতে পারবো না যে আমার বন্ধুদেরকে সমস্যায় ফেলে দেয়। আর এই সময়ের মধ্যে নামের মাথায় অনেক কিছুই চলতে থাকে যে এখন আমার চাকুটা কোথায়, এখন আমি কি করব? আমি কি তাকে মারতে পারবো প্রেসিডেন্ট? তখন তার মাথায় শুধু একটা বুদ্ধি আসে, যা যে কোনো নিজের থেকে বেশি শক্তিশালী মানুষকে দেখলে সবার আগে আসার দরকার। এবং এটা অনেক সিম্পল ছিল। নাম এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে চেষ্টায় থাকে যেন এখান থেকে চলে যেতে পারে। হানসো এবং জিনচুক দেখেও বলে যে হ্যাঁ, তার এই চয়েসটা এখন ঠিক আছে। আর যে কোনো শিকারীকে দেখলে যে কোনো মাছ সবার আগে এভাবেই পালানোর চেষ্টা করে। নাম যখনই সেই ট্রাক থেকে লাফ দেয়, তখনই পিছনে সেই গাড়িকে দেখতে পারে এবং ভাবতে থাকে যে এখান থেকে পড়ে হয়তো বা আমার একটা হাত ভেঙে যাবে, কিন্তু আমি বেঁচে যাব। কিন্তু সবসময় ভালো চিন্তার ফলাফলও ভালো হয় না। তিনি সামনে তাকিয়ে দেখে যে ম্যানেজার কিম তার দিকে তাকিয়ে আছে। ম্যানেজার কিমকে দেখার পর তার মাথায় অনেক চিন্তা আসতে থাকে এবং ভাবতে থাকে যে এই লোকটিকে, এ কি সেই লোকটাই ছিল যে আমাদের সামনে হাঁটুতে বসে সবার আগে ক্ষমা চেয়েছিল? আর এই লোক দোনোটা কি সেম, নাকি কি কি হয়েছিল তার পাস্টে যে তিনি এরকম ভাবে পরিবর্তন হয়ে গেছে? তার যেই সব আইডেন্টিটি ছিল সবই পরিবর্তন হয়ে গেল। আর দ্বিতীয়ত, আমি এখনো নিচে পড়ছি না কেন? দেখানো হয় যে জিনচুল তাকে হাত দিয়ে ধরে রাখে। নাম পিছনে তাকায় এবং জিনচুক বলে যে তুমি কোথায় যাচ্ছ? এটা এখনো শেষ হয় নাই, তোমার তো আরো শিখা বাকি আছে। এটা বলার সাথে সাথে আরেক হাত দিয়ে তাকে আছাড় দিতে থাকে এবং ট্রাকের মধ্যে তাকে বাড়ি দিতে থাকে। নাম এই সময় ভাবতে থাকে এটা কিরকম শক্তি ছিল, এরকম কি শক্তি আদৌ আছে? জিনচুক তখন তার হাতটি দিয়ে নামের মাথা ধরে এবং ট্রাকের সাথে জোরেই একটি বাড়ি দেয়, যার ফলে ট্রাকের মধ্যে তার মাথার ছাপ পড়ে যায় এবং নাম এখানেই শেষ। নাম সেখানে পড়ে থাকে, তার আর কোনো কিছু করার ক্ষমতা নেই। তখন ট্রাক ড্রাইভার বলে আমরা এখানে এসে পড়েছি। ট্রাক ড্রাইভার গাড়ি থেকে নেমে বলে যে সেকশন চিফ নাম,
আমার মনে হচ্ছে যে আপনারা ভিতরে অনেক কিছু করছেন। যদি এখানে ভিতরে কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু এর জরিমানা আপনাদেরই দেওয়া লাগবে। আর আমি কিন্তু বোনাসও নিব। এটা বলার সাথে সাথে যখন পিছনে তাকায় দেখে যে জিনচু তার দিকে তাকিয়ে আছে এবং ট্রাক ড্রাইভার বলে যে তুমি কে? জিনচু তখনও চুপ। ট্রাক ড্রাইভার তখন পালিয়ে যায়। জিনচু প্রেসিডেন্টকে দেখে তাকিয়ে থাকে। হানসো বলে যে আমরা মনে হয় এসে পড়েছি। আর বাকি সব ট্রাক কোথায়? আমার মনে হয় না এখানে আর কোনো ট্রাক আছে। ট্রাকের পিছনে ম্যানেজার কিমের গাড়ি দেখানো হয় যে ম্যানেজার কিমকে দেখে জিনচু বলে আরে তুমি? ম্যানেজার কিম বলে যে তুমি একটু প্লিজ মিঞ্জির খেয়াল রাখো। আমার সামনে যাওয়া দরকার। এখন যা হবে সেগুলোকে আমার নিজেই মোকাবেলা করা লাগবে। তুমি এখানে দাঁড়িয়ে থাকো। জিনচু জিজ্ঞাসা করে সে লোকটি কে? ম্যানেজার কিম জবাব দেয় সেই লোকটি, হ্যাঁ, সে অনেক ভালো একজন অভিভাবক। সে মনে করে যে সে সব থেকে ভালো, কিন্তু আমি এখানে এসে পড়েছি। তাহলে দেখা যাক আমাদের মধ্যে কে সব থেকে ভালো অভিভাবক হিসেবে বিবেচনা করা হয়। আর আমারই তার সাথে কথা বলা লাগবে। আর এরই সাথে এই চ্যাপ্টারটি শেষ। 29 নাম্বার চ্যাপ্টারটি ম্যানেজার কিমকে দেখেই শুরু হয় এবং ম্যানেজার কিম বলে যে আমার যাওয়া দরকার, তার সাথে কিছু কথা দরকার আছে। হ্যাঁ, আমার তাকে জানানোর প্রয়োজন যে আমাদের মধ্যে ভালো অভিভাবক কে। সেখানে প্রেসিডেন্ট পিছনের দিকে তাকিয়ে থাকে এবং একটি লোক বলছে যে প্রেসিডেন্ট সে আসছে। প্রেসিডেন্টও বলে যে হ্যাঁ আমি দেখেছি। প্রেসিডেন্ট জিজ্ঞাসা করে তোমরা কি নামকে দেখেছো? সে লোকগুলো বলছে যে না, আমরা দেখি নাই। প্রেসিডেন্ট বলছে ও আচ্ছা ঠিক আছে। সেকশন চিফ বলে যে স্যার আপনি এটা আমার উপর ছেড়ে দিন, আমি যে তার সাথে কথা বলছি। সে লোকটি ম্যানেজার কিমের সামনে চলে যায় এবং বলে যে হাই, আমি সেকশন চিফ জয়ং কনস্ট্রাকশন থেকে। আমি কি আপনার নামটা জানতে পারি? এটা বলার সাথে সাথে ম্যানেজার কিম একটি ঘুষি দিয়ে তার নাক থেকে রক্ত পড়া শুরু করে এবং সে নিচে পড়ে যায়। প্রেসিডেন্ট তখন তাকিয়ে থাকে আর ম্যানেজার কিম বলে যে আমি তোমার সাথে কথা বলতে এখানে আসি নাই, তাই সরে যাও। ম্যানেজার কিম রাগান্বিত হয়ে সামনে যাওয়া শুরু করে আর এরই সাথে এই চ্যাপ্টারটি শুরু। বডিগার্ডগুলো বলছে ম্যানেজার কিম সেকশন চিফ, তারা জানে না যে এই লোকটার সাথে কি হলো এখন। তারা ম্যানেজার কিমকে আটকানোর চেষ্টা করে কিন্তু ম্যানেজার কিম দুটি ঘুষি দিয়ে দোনোজনকে দূরে সরিয়ে দেয় এবং সরাসরি প্রেসিডেন্টের সামনে চলে আসে। প্রেসিডেন্টকে বলছে জো কনস্ট্রাকশন না, জো হাইরির বাবা, শোনো, আমার তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, তোমার কাছে হয়তোবা অনেক কিছু আছে আমাকে বলার জন্য। কিভাবে তুমি আমার মেয়েকে কিডন্যাপ করলা, তারপর গ্যাংস্টারদের সাথে সম্পর্ক, আরো অনেক কিছুই আছে। আর এগুলোর পিছনে তোমারই হাত আছে, তাই না? এরকম মেয়ের একটি বাবা হওয়ার জন্য তোমার কি কোনো প্রকার লজ্জা করে না? জো তখন কোনো কথাই শুনে না, শুধু ম্যানেজার কিমের দিকে তাকিয়ে থাকে এবং বুঝতে পারে যে না, সেও একজন বাবা। প্রেসিডেন্ট ভাবতে থাকে যে যত যাই হোক, বাবা মারা এরকমই করে, তাদের ছেলে মেয়েদের জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে রাজি হয় এবং মনে মনে বলে যে এই লোকটা ঠিকই আমার মতো। তিনি তখন বলে ইমপ্রেসিভ। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে তুমি কোনো ওয়েপেন বা কোনো জাল ব্যবহার করেছিলে যেহেতু তুমি চিফ নামকে হারিয়ে দিয়েছো, কিন্তু এখন আমার দেখে মনে হচ্ছে যে না, তুমি হয়তোবা কোনো মার্শাল আর্ট শিখেছো চায়নাতে। না, তুমি তো কোনো স্পেশাল মিশন বিউরোতেও ছিল। সেটা কোন সেকশনে? ম্যানেজার কিম বলে হয়তোবা তুমি বুঝতে পারছো না এখানে কি হচ্ছে। তখন প্রেসিডেন্ট তাকে চুপ করিয়ে বলে যে হে, শুনো আমার কথা সর্বপ্রথম, তুমি বুঝতে পারছো না যে এখানে কি হচ্ছে। ম্যানেজার কিম বলে যে কি? প্রেসিডেন্ট তাকে জবাবে বলে যে হ্যাঁ, আমার তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি তোমার হাতকে ভালোভাবে ব্যবহার করতে পারো। তাহলে কি তুমি এখন আমাকে মারবা? তাহলে ঠিক আছে, আমাকে মারো। ম্যানেজার কিম একটু অবাক হয়ে থাকে। প্রেসিডেন্ট বলতে থাকে হ্যাঁ, আমি জানি তুমি এতটুকু স্মার্ট আছো যে না, এরকম কোনো কিছু করবে না। এর পরিবর্তে তুমি এখানে এসেছো যাতে আমরা কথা বলে এটাকে শেষ করতে পারি, তাই না? তুমি তো এখানে একজন মেয়ের বাবা হয়ে এসেছো। তাহলে চলো আমরা আমাদের মেয়েদের সমস্যাগুলো এভাবে শেষ করে ফেলি, ঠিক আছে? আমরা সবকিছুই চিন্তা ভাবনা করে করব। আর চিন্তা করো না, এখানে কোনো মারামারির প্রয়োজন হবে না। এটা কেমন হবে? সে বলতে থাকে যে তাহলে চলো একজন বাবা আরেকজন বাবার সাথে কথা বলা শুরু হোক। ম্যানেজার কিন্তু তার কথাগুলো শুনে শুধু অবাক হয়ে থাকে। প্রেসিডেন্ট বলতে থাকে তাহলে আমি কথাটা শুরু করছি। তাহলে আমি কোন জায়গা থেকে শুরু করব? আমরা যখন প্রথমবার দেখা করেছিলাম সেই টিচার রুমে, সেখান থেকে। তোমার কি মনে আছে সেই সময়ের কথা? তখন সেই সময়ের আরেকটি দৃশ্য দেখানো হয় যেখানে ম্যানেজার কিম সত্যি তাদের কাছে ক্ষমা চায় তার মেয়ের জন্য, যে আমি সত্যি দুঃখিত। তখন হাইরির মা অনেক চিৎকার করতে থাকলেও প্রেসিডেন্ট তাকে চুপ করিয়ে দেয় আর বলে যে
হতে পারে যে বাচ্চারা এরকম করতে পারে। প্রেসিডেন্ট ম্যানেজার কিমের সামনে যেয়ে বলে যে, "আপনি এখন দাঁড়িয়ে যান। প্লিজ এভাবে বসে থাকেন না। আপনার মেয়ে সত্যিই অনেক কষ্ট পাবে।" ম্যানেজার কিম তখনও বলে, "আমি দুঃখিত।" তখন পাশে থেকে আরেকজন ছবি তুলে নেয় এবং বলে যে, "প্রেসিডেন্ট, আমি সেই ছবিটা তুলে ফেলেছি। এটাকে আমি এখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিব?" ম্যানেজার কিম এবং মিনজি তখন অবাক হয়ে থাকে এবং ভাবতে থাকে এগুলো কোথা থেকে আসলো। প্রেসিডেন্ট বলতে থাকে, "এটা এখন রেখে দাও, যখন আমাদের কোম্পানি ইমেজে সেরকম ভাবে ভালো হবে না তখন এটা আমরা পোস্ট করব।" ও সরি, আমি কি বেশি জোরে বলে ফেলেছি? ম্যানেজার কিম বলে যে, "না, ঠিক আছে, আপনি যা বলছেন সেটা আগে শেষ করুন।" তখন প্রেসিডেন্ট একটু চুপ হয়ে ম্যানেজার কিমের দিকে তাকিয়ে থাকে, কিন্তু ম্যানেজার কি তখনও কোনো কিছু বলে না। প্রেসিডেন্ট আরো বলতে থাকে যে, "হ্যাঁ, এটা সত্যি ক্রাইমের মতো যে একজন, তার বয়স অনেক বেশি হয়ে গেছে, তার কাছে কোনো টাকাও নাই, সে তার কথা বলতে পারে না। হ্যাঁ, তুমি কি সত্যি এভাবেই জীবনযাপন করবে? তোমারও তো একটা মেয়ে আছে, তাই না? তাহলে তুমি মেয়েকে কিভাবে বড় করছো, নাকি ওকে শুধু এরকম ভাবে ক্ষতি করছো? এসব নিয়ে একটু ভাবো। আর তুমি চিন্তা করো যে তুমি কিভাবে মেয়েকে বড় করতে চাও।" হ্যাঁ, আমি সেই সময় একটু বেশি করে ফেলেছি। তবুও যত যাই হোক, তুমি তো জানো যে এসব আর কোনো কিছুই না। তুমিও তো একজন প্যারেন্ট। আমাদের মেয়েদের সামনে কিভাবে নিজের প্রতিচ্ছবি বানানোর চেষ্টা করি। ঠিক আছে? তোমার মেয়েও তো আমার মেয়ের মতোই, তাই না? তারা একই পরিবেশে বড় হয়েছে। আর আমরা আমাদের মেয়েকে অনেক বেশি ভালোবাসি। তাই আমি সেই সময়ের জন্য অনেক দুঃখিত। অপরদিকে জিনচু তখনও সেখানে তাকিয়ে থাকে এবং ভাবতে থাকে যে সেখানে কি কথা হচ্ছে। প্রেসিডেন্ট বলে যে, "তাহলে চলো আমি মেন পয়েন্টে চলে আসি। ঠিক আছে? ঠিক আছে, তাহলে তুমি আমার নিচে কাজ করবে আর আমি তোমাকে প্রতি মাসে 100 মিলিয়ন করে দিব। ঠিক আছে? এর মধ্যে তো মনে হয় না তোমার আর কোনো কিছুর সমস্যা হবে। আর টাকা ছাড়া যেই সমস্যা হয় সেগুলো তুমি ভালো করেই জানো। তাহলে তোমার কি মনে হয় এটা একটা ভালো ডিল না?" ম্যানেজার কিম একটু চুপ থাকে এবং সেই হাতের দিকে তাকিয়ে থাকে। তার একটি অতীতের কথা মনে আসে, যেখানে একটি মেয়ে বলছে যে, "প্লিজ তুমি মিনজির খেয়াল রেখো। হ্যাঁ, আমি জানি যে আমি তোমার সাথে এভাবে দেখা করে বলছি, কিন্তু এটাই আমার শেষের ইচ্ছা। প্লিজ তুমি মিনজিকে দেখে রেখো।" ম্যানেজার কিম তখন হাসতে হাসতে বলে যে, "তুমি যা বলেছো তা ঠিক বলেছো। হ্যাঁ, এটা সত্যি, যদি একটি ঘর না থাকে কিংবা ঘরের মালিক যদি ভালোভাবে টাকা রোজগার না করে তাহলে অনেক সমস্যা হয়, কিন্তু একটি ঘরের মালিক হওয়া অনেক কষ্টকর, আর তার থেকে বেশি কষ্টকর হচ্ছে একটি বাবা হওয়া। আপনি চাচ্ছিলেন তাই না যে একজন বাবা আরেকজন বাবার সাথে কথা বলবে? তাহলে ঠিক আছে, এটা কেমন হবে?" এটা বলার সাথে সাথে একটি হাত দিয়ে প্রেসিডেন্টের বুকের মধ্যে রেখে বলে, "তুমি আর আমি দুইজনই যেহেতু বাবার দিক থেকে কিছুটা দুর্বল আছি, তাহলে আমরা একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে যেভাবে কথা বলে ঠিক সেভাবে বলি। ঠিক আছে? তুমি সেই নিয়মগুলো রেডি করে নাও। আর আমি সেই নিয়ম মেনে নিব।" তখন প্রেসিডেন্ট একটু চুপ থাকে এবং তার কোট খোলা শুরু করে এবং বলে যে, "আমি ভেবেছিলাম যে তুমি একটু অন্যরকম হবে। আমি তোমাকে চান্স দিয়েছিলাম, কিন্তু তুমি তা এভাবে করলে?" এটা বলার সাথে সাথে প্রেসিডেন্ট ম্যানেজার কিমকে একটি জোরে ঘুষি দেয়, কিন্তু ম্যানেজার কিম তখনও দাঁড়িয়ে থাকে। দূর থেকে হানসো এবং জিনচুকও সেগুলো তাকিয়ে থাকে। ম্যানেজার কিমের মুখে সেই ঘুষিটা অনেক জোরে লাগলেও সে সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকে। প্রেসিডেন্ট বলতে থাকে যে, "হ্যাঁ, তুমি সত্যিই অনেক অ্যারোগেন্ট। ঠিক আছে। তুমি যেহেতু ম্যান টু ম্যান কথা বলতে চেয়েছিলে, তাহলে আমার মনে হয় যে আমার তোমার সাথে এভাবেই দেখা করা উচিত। শুধু তুমিই আছো যে তার মুখ চালিয়ে যাচ্ছ। তোমার পিছনে না টাকা না কোনো পাওয়ারের ব্যাক আছে। তাহলে তুমি শুধু কি কথাই বলছো? আমি এরকম মানুষদেরকে ঘৃণা করি, ঠিক তোমার মতো মানুষদের। তোমার কি সত্যিই মনে হয় যে তুমি এইভাবে কথা বলতে পারবা ম্যান টু ম্যান? তাহলে ট্রাই করো, আমাকে মারার চেষ্টা করো। এরপরে যা হবে তার জন্য তুমি রেডি থেকো। তুমি কি সত্যিই মনে করেছো যে আমি কি তোমার মেয়ের জন্য যেভাবে রাস্তা বানাতে পারবো ঠিক সেইরকম ভাবে কিন্তু আমি তোমার মেয়ের রাস্তা নষ্টও করতে পারবো? আর হ্যাঁ, জোয়ং কনস্ট্রাকশন না, প্রেসিডেন্ট অফ জোয়ং কনস্ট্রাকশন, আমি এটা শিওর করে নিব। তাহলে বলো, এখন তুমি কি এখন আমাকে টাচও করতে পারবে? তুমি তো এখানে এসে পড়েছো, তাই না, তোমার সেন্সের মধ্যে? তাহলে তোমার কি মনে হয় তুমি কি আমার সাথে কোনো ঝামেলা করতে পারবে? এটা বলার পরে ম্যানেজার কিম তার মুখের মধ্যে একটি ঘুষি দিয়ে দেয়। পরে আবার ম্যানেজার কিমের অতীতের সম্পর্কে কিছু বলা হয়, যেখানে সেই মেয়েটি বলছে যে, "শোনো, এটা আমার শেষ ইচ্ছা, তাই তুমি সবকিছু এখন ভুলে যাও। তুমি শুধু মিনজির বাবা হয়ে বেঁচে থাকো। যা হয়েছে সব ভুলে যাও। প্লিজ, শুধু এই মেয়েকে বাঁচানোর জন্য তুমি থাকো।" এরপরে বর্তমানের দৃশ্য দেখানো হয় এবং অতীতে সেই মেয়ের কথাগুলো আবার তুলে আসে, যে এই মেয়েকে বাঁচানোর জন্য তোমার যা মন চায় তুমি তাই করো। এই মেয়েকে বাঁচানোর জন্য যা দরকার সেটাই করবে।
এই মেয়েকে এই বাঁচানোর জন্য তোমার যার বিরুদ্ধে যুদ্ধ করা লাগে তুমি তার বিরুদ্ধেই যুদ্ধ করো। এই মেয়েকে এই বাঁচানোর জন্য তোমার যাই হোক, যেই সামনে থাকুক, তোমার শুধু জেতাই প্রয়োজন। তখন ম্যানেজার কিম বলে, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে না যে আমি কোন স্পেশাল মিশন বিরতিতে ছিলাম? আমি অ্যান্টি নর্থ কোরিয়া অপারেটিভ বার্গডুসান ইউনিট ওয়ানে ছিলাম। আর আমার নাম হচ্ছে কোড 66। তুমি যদি নিয়ম না বানাও তাহলে আমি এখন নিয়মগুলো বানিয়ে ফেলি। আর এরই সাথে এই চ্যাপ্টারটি শেষ।